একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি রাশেদা আক্তার গাজী, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। অনলাইন ক্লাসের সুবিধা হলো তোমরা একটি বিষয়ের উপর অনেকজন শিক্ষকের ক্লাস করতে পারছো। কেউ হয়তো লাইভ ক্লাস নিচ্ছেন, কেউ জুমে নিচ্ছেন, কেউ রেকর্ডের ক্লাস নিচ্ছেন। তাই কোনো একজন শিক্ষকের ক্লাসে কোনো বিষয় সম্পর্কে যদি তুমি ঠিকমতো না বুঝতে পারো, সেই কনসেপ্টটা অন্য কারো ক্লাসে হয়তো তুমি সহজেই বুঝে যাবে। এভাবে তোমাদের কনসেপ্টগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। নর্মাল সময়ে হয়তো এই সুযোগটা তোমরা পেতে না। আর এই সুবিধা কাজে লাগাতে হলে তোমাকে অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে হবে। আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয় কোড 117 দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজ দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। সমাজবিজ্ঞান শাস্ত্রটি বিজ্ঞানের পর্যায়ভুক্ত কিনা, অর্থাৎ একে বিজ্ঞান বলা যাবে কিনা, এ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে পরস্পর বিরোধী মতামত পরিলক্ষিত হয়। এই সম্পর্কে তাদের এই যে মতামত, কেউ পক্ষে বলেছেন, কেউ বিপক্ষে বলেছেন। সেই মতামতগুলো আলোচনার আগে আমাদের জানতে হবে বিজ্ঞান কি, বৈজ্ঞানিক মর্যাদা বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং বৈজ্ঞানিক পদ্ধতি কি বা পদ্ধতিটা কি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞানের একটা সংজ্ঞা দেয়া হয়েছে। সাধারণভাবে বলতে গেলে বিজ্ঞান হলো সুসংবদ্ধ নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের ভিত্তিতে অর্জিত জ্ঞান। আর সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা হলো সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা। আর বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বোঝায় যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে গবেষক বা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব অর্থাৎ থিওরি প্রতিষ্ঠা করেন, তাকেই সাধারণভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আবার অন্যভাবে বলা যায় বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটা যুক্তিভিত্তিক এবং অনুসন্ধানমূলক প্রক্রিয়া যা সমস্যা চিহ্নিত করে এবং সমাধানের পদ্ধতি নির্দেশ করে। এছাড়াও বিজ্ঞানীদের দ্বারা সম্পাদিত হলে এটির ফলাফল একই ধরনের ফলাফল প্রদানের ক্ষমতা রাখে। এক্ষেত্রে বলা যায় কোনো বিক্ষিপ্ত এবং সম্পর্কহীন ঘটনাবলী, অর্থাৎ একটার সাথে একটা রিলেশন নেই, এই ধরনের রিলেশন নেই এরকম ধরনের ঘটনাবলী বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না। ঘটনাগুলোর মধ্যে কার্যকরণ সম্পর্ক থাকতে হবে, অথবা সম্পর্ক আছে এমন একটা সম্ভাবনার ইঙ্গিত থাকতে হবে। ঘটনাগুলো কাল্পনিক বা অনুমান ভিত্তিক বা লোকমুখে শোনা এই ধরনের ঘটনা হলে চলবে না। তা প্রত্যক্ষ অভিজ্ঞতার শামিল এবং তাদের কার্যকরণ সম্পর্ক প্রমাণ সাপেক্ষ হতে হবে। অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, কার্যকরণ সম্পর্ক, সেটা প্রমাণ করার মতো অবস্থা থাকতে হবে। এই সম্পর্ক আকস্মিক বা একক ঘটনা হবে না। আকস্মিক হয়েছে এই কার্যকরণ সম্পর্কটা, সেটাও হবে না। এর পৌনঃপুনিকতা থাকবে, অর্থাৎ বারবার ঘটবে, তখনই এটা বৈজ্ঞানিক বিশ্লেষণের বস্তু হবে। অর্থাৎ ওই কার্যকরণ সম্পর্কটা বারবার যখন ঘটবে তখনই এটা বৈজ্ঞানিক বিশ্লেষণের বস্তু হবে। অর্থাৎ তখন এটাকে নিয়ে বিশ্লেষণ করতে নির্বাচন করা যেতে পারে।
বিজ্ঞানের শ্রেণীবিভাগের মধ্যে আমরা আগেই দেখেছি দুটো বিভাগ, প্রাকৃতিক এবং সামাজিক, ন্যাচারাল এবং সোশ্যাল। সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের মধ্যে পড়েছে। এটি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজকে কেন্দ্র করেই সমাজবিজ্ঞান আবর্তিত। এখানে সমাজ হচ্ছে একটি বিমূর্ত, এবং বিমূর্ত মানে যা দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, শুধু অনুভব করতে পারি যে সমাজ বলে একটা প্রত্যয় আছে, সমাজ বলে একটা বিষয় আছে। আর এই সমাজটা নিয়ত পরিবর্তনশীল, প্রতিদিন সমাজ পরিবর্তন হচ্ছে। এ কারণেই সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়, তত্ত্ব এবং গবেষণা বিভিন্ন রূপ লাভ করে। তাই এর বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে। যেহেতু এটা পরিবর্তন হয় বারবার, তার এই বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা বলতে বোঝায় সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা যায় কিনা সে সম্পর্কে জানা। তো বিভিন্ন দৃষ্টিকোণ এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাজবিজ্ঞানে বিজ্ঞান হিসেবে প্রমাণ করা যায়। এই প্রমাণগুলো নিয়ে আলোচনার আগে আমরা জানব যে সমাজবিজ্ঞান নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেছিলেন কারা। সমাজবিজ্ঞান নিয়ে সর্বপ্রথম ধারণা দেন ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে। আর অগাস্কুত তিনিও একসময় সমাজের জন্য আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন। আমরা জানি তিনি সমাজবিজ্ঞানের জনক। তিনি এই যে সমাজের জন্য আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন, এবং এই অনুভব থেকেই 1831 সালে তিনি একটি বিজ্ঞানের নাম দেন সোশ্যাল ফিজিক্স। এই বিজ্ঞানের সমাজ নিয়ে যে বিজ্ঞানটা আলোচনা করে সোশ্যাল ফিজিক্স নাম দেন। পরবর্তীতে বিভিন্ন কারণে এটা পরিবর্তন করে 1839 সালে এর নাম দেন সোশিওলজি। এই অগাস্কুত, ইবনে খালদুন সহ আরো অনেক সমাজবিজ্ঞানীর মতে কোন রকম অবৈজ্ঞানিক ধ্যান ধারণা এবং অযৌক্তিক বিষয়ের স্থান সমাজবিজ্ঞানে নেই। অগাস্কুত সমাজের নানাবিধ বিশৃঙ্খলা এবং অসঙ্গতি থেকে উত্তরণ এবং সমাজের বিজ্ঞানসম্মত অধ্যয়নের লক্ষ্যে যখন সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা করেন, তখন থেকে এটি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত, স্বীকৃত এবং বিকশিত হয়েছে। অগাস্কুত সমাজবিজ্ঞানকে বিজ্ঞানসমূহের রানী হিসেবে অভিহিত করেছেন। উনি বলেছেন সমাজবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের রানী। আবার অন্যদিকে সমাজবিজ্ঞানকে যারা বিজ্ঞান হিসেবে বিবেচনা করতে অনিচ্ছুক, বিজ্ঞান হিসেবে মানতে চান না, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জার্মান সমাজতাত্ত্বিক ম্যাক্স ওয়েবার। তিনি মনে করেন সমাজবিজ্ঞান ভৌত বিজ্ঞানের পর্যায়ভুক্ত নয়, বরং এটা একটা ইতিহাস বা এ ধরনের বিষয়গুলোর সমপর্যায়ের। সমাজবিজ্ঞান বিজ্ঞান কি না, প্রথমে আমরা আলোচনা করি তার বিপক্ষের যুক্তিগুলো কি ছিল। প্রাকৃতিক বিজ্ঞানে দেখা যায় যে একই বিষয় বারবার পরীক্ষা নিরীক্ষা করলে ফলাফল একই পাওয়া যায়। প্রাকৃতিক বিজ্ঞানসমূহ গবেষণার ক্ষেত্রে যথাযথভাবে কোনো কিছু আবিষ্কার করতে পারে, অর্থাৎ প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার ফল সর্বজন স্বীকৃত। সব দেশে সব ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য। যে ফলাফলটা পাওয়া যায় সেটা সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। কিন্তু সমাজবিজ্ঞানের ফল সর্বজনীন নাও হতে পারে, কারণ এটি পরিবেশ এবং পরিস্থিতির কারণে এর ফলাফল পাল্টে যেতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এই উদাহরণটা আমি আগেও ক্লাসে বলেছি, 1 ভাগ অক্সিজেন এবং 2 ভাগ হাইড্রোজেন মিলে পানি সৃষ্টি হয়। এই তত্ত্ব পৃথিবীর সব দেশে সব পরিবেশে সত্য বলে পরিগণিত হয়, কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার ফল এভাবে সব ক্ষেত্রে সত্য বলে পরিচিত নাও হতে পারে। যেমন ধরো ডুরখেইম যে আত্মহত্যার তত্ত্ব দিয়েছেন, ওনার সময়ে
শিল্প বিপ্লবের পর আত্মহত্যার হার বেড়ে গিয়েছিল, সেটা অবলোকন করে তিনি যে তত্ত্বটা দিয়েছেন, তো সেই সময়ের প্রেক্ষাপটে সেই তত্ত্বটা হয়তো ঠিক ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই তত্ত্ব প্রযোজ্য নাও হতে পারে। আবার বাংলাদেশের সমাজ গবেষণায় অপরাধ প্রবণতার যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে, তা অন্য কোনো দেশের ক্ষেত্রে এই কারণগুলো মানে এই কারণগুলোর জন্যই যে অপরাধটা হচ্ছে, এগুলো চিহ্নিত নাও হতে পারে, অর্থাৎ সকল দেশের ক্ষেত্রে এটা সত্য নাও হতে পারে। এই বিষয়টি এমন হবার কারণ হচ্ছে কি, সামাজিক প্রপঞ্চ সমূহ সদা পরিবর্তনশীল, সেজন্যই এরকমটা হয়। প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে বস্তুগত, আর একই বিষয়বস্তুর সাথে, মানে এই যে বস্তুগত বিষয়, সেজন্য এটার সাথে কোনো আবেগ অনুভূতির সম্পর্ক নেই। কিন্তু সমাজবিজ্ঞানের যে বিষয়বস্তু, সেটা হচ্ছে অবস্তুগত। সেখানে গবেষণা করা হয় মানুষের মানসিক বা সামাজিক সম্পর্ক নিয়ে, সমাজ নিয়ে। এখন সমাজবিজ্ঞানী সমাজের নৈতিক দিক, তারপর এর মূল্যবোধ, তার গবেষণার সময় এগুলো উপেক্ষা করতে পারেন না। এ কারণে অনেক সময় সমাজবিজ্ঞানের সিদ্ধান্তগুলো প্রাকৃতিক বিজ্ঞানের মতো নৈবেত্তিক, সুনিশ্চিত, নিখুঁত বা অপরিবর্তনীয় হতে পারে না। সামাজিক পরিবর্তন, তারপর দেশ কাল পাত্রের বিভিন্নতা, এগুলো সমাজবিজ্ঞানের বহু সিদ্ধান্তকেই আপেক্ষিক করেছে, অর্থাৎ স্থায়ী নয়, আপেক্ষিক। সামাজিক পরিবর্তনের সাথে সাথে সেই সিদ্ধান্তটা পরিবর্তন হতে পারে, দেশ কাল পাত্রভেদে সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। প্রাকৃতিক বিজ্ঞানে গবেষণাধীন বিষয়বস্তুকে পরীক্ষাগারে নিয়ন্ত্রিত পরিবেশে রেখে গবেষণা করা সম্ভব, কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু যেটা মানুষের সামাজিক সম্পর্ক এবং যেটা সবসময় পরিবর্তনশীল, এটাকে নিয়ে গবেষণাগারে গবেষণা করা সম্ভব নয়। সমাজ এবং মানুষের ক্ষেত্রে কোনো কিছুই বাস্তবিক বা চিরন্তন সত্য নয়। মানুষ আজকে যা চিন্তা করছে, আগামীকাল তা পরিবর্তিত হতে পারে। আবার সমাজও একটা পরিবর্তনশীল সত্তা। সে কারণে মানুষ এবং সমাজের ক্ষেত্রে কোনো কিছু চূড়ান্ত বলে ধরা যায় না, যেটা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে হয় না। প্রাকৃতিক বিজ্ঞানের যে গবেষণাগারে বিষয়বস্তুটা গবেষণা করা হয়, যে পরীক্ষাগারে, সেটা গবেষকের নিয়ন্ত্রণে থাকে, সেখানকার পরিবেশটা নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা করে। কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু যেহেতু মানুষ, সমাজ এবং মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, ফলে প্রাকৃতিক বিজ্ঞানের মতো কোনো পরীক্ষাগারে মানুষ, সমাজ এইগুলো নিয়ে গবেষণা করা সম্ভব হয় না। আবার প্রাকৃতিক বিজ্ঞান যেহেতু গবেষণাকারে গবেষণা করা হয়, দেখা যায় যে গবেষক অনেক সময় এই গবেষণাধীন বিষয় বস্তুগুলোর মধ্যে ইচ্ছা মাফিক একটির সাথে আরেকটির মিলন ঘটিয়ে এদের রাসায়নিক প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু সমাজবিজ্ঞানের ক্ষেত্রে গবেষণাধীন বিষয়বস্তু বা উপাদান নিয়ে এরকম পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। সমাজবিজ্ঞানের গবেষণায় একটা প্রধান অসুবিধা হলো যে সমাজবিজ্ঞানী নিজে একজন মানুষ এবং তিনি যাদেরকে নিয়ে গবেষণা করছেন তারাও মানুষ এবং মানুষের সমাজ। ফলে এক্ষেত্রে সমাজবিজ্ঞানীর আবেগ, অনুভূতি, মনোভাব, দৃষ্টিভঙ্গি, চিন্তা তার গবেষণার কাজকে প্রভাবিত করতে পারে। ফলে গবেষণার যে মূল একটা শর্ত থাকে, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, এই জিনিসগুলো প্রাকৃতিক বিজ্ঞানের মতো ততখানি, সমাজবিজ্ঞানে সেটা ততখানি নিখুঁত হয় না। এই যে নিখুঁত হয় না, সেই জন্য দেখা যায় যে একটা সার্বজনীন সূত্র বা সাধারণ সূত্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এবং ভবিষ্যৎবাণীও করা কঠিন হয়ে পড়ে।
সমাজবিজ্ঞান বিজ্ঞান কিনা এর পক্ষে এর সপক্ষে যে যুক্তিগুলো আমরা দেখি, সেই যুক্তিগুলোর মধ্যে রয়েছে যে যে সমাজবিজ্ঞান যেসব সামাজিক উপাদান নিয়ে গবেষণা করে, যে মানব আচরণ, মানব সম্পর্ক, এগুলো তা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করা খুবই কঠিন এবং অসুবিধাজনক এবং অসম্ভব, প্রায় অসম্ভব। তবে পাশাপাশি এটাও বলা যায় যে সব ধরনের বিজ্ঞান কিন্তু গবেষণাগারে পরীক্ষণ পদ্ধতির আশ্রয় নেয় না। যেমন জ্যোতিষশাস্ত্রের কথা বলা হচ্ছে, জ্যোতিষশাস্ত্র এটি একটি প্রাচীন বিজ্ঞান। তার যে গবেষণার বিষয়বস্তুগুলো, উপাদানগুলো রয়েছে, গ্রহ নক্ষত্র, বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে তারা কাজ করে, এগুলো কিন্তু গবেষণাগারে এনে পরীক্ষা নিরীক্ষা করতে পারে না। সুতরাং পদ্ধতিগত দিক থেকে এই জ্যোতির্বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের একটা মিল পাওয়া যায়। এ কারণে সমাজবিজ্ঞান যে বিজ্ঞানের মর্যাদা অর্জনে খুবই ব্যর্থ, এমনটা বলা যাবে না। অধ্যাপক অকবার্ন এবং নিমকভ ওনারা বিজ্ঞানের 3টা সাধারণ নিদর্শনের কথা বলেছেন, যেটা বিজ্ঞানের মধ্যে অবশ্যই থাকতে হবে বিজ্ঞান হতে গেলে। স্লাইডে দেখতে পাচ্ছ, এক ক হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, অর্থাৎ তথ্য এবং সূত্রগুলোর নির্ভরযোগ্যতা থাকবে। যে তথ্যগুলো কালেকশন করা হচ্ছে, যে সূত্রগুলো পাওয়া হচ্ছে, সেটা নির্ভরযোগ্য হতে হবে। অর্জিত জ্ঞানের একটা সংগঠিত রূপ থাকবে। এর অনুশীলনের পদ্ধতি বিজ্ঞানসম্মত হবে। তো এখানে বিজ্ঞানের জ্ঞান বলতে বোঝানো হচ্ছে মূলত কোনো বিষয়ে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞানকে বোঝানো হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, যুক্তি তর্ক, প্রমাণ, পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে এই অর্জিত সুসংহত জ্ঞানই বিজ্ঞান। আবার এই জ্ঞান অর্জনে সমাজবিজ্ঞান যুক্তি নির্ভর পদ্ধতি অনুসরণ করে। তাহলে এই 3টা যে নিদর্শনের কথা বলেছেন, এই 3টিই সমাজবিজ্ঞান অনুসরণ করছে। আবার বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো ধাপ আছে। সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হলো সমাজ, আর এই সমাজকে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান। আর এই জ্ঞান অর্জনে যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, সেই বৈজ্ঞানিক পদ্ধতি যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো সমাজবিজ্ঞান অনুসরণ করে। এই ধাপগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যেমন প্রথম ধাপটা হচ্ছে গবেষণার বিষয় নির্বাচন করে। নির্বাচিত বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে। তথ্যগুলোর যুক্তিসঙ্গত শ্রেণীবিভাগ করে। প্রাপ্ত তথ্য শ্রেণীবিভাগ করে যে পূর্বানুমান বা কল্পনা প্রণয়ন করা হয়েছিল তা যাচাই বাছাই করে। এরপর ফলাফল প্রদান করে বা ভবিষ্যৎবাণী করে। এর ভিত্তিতে পরবর্তীতে একটা সাধারণ সূত্রে পৌঁছার চেষ্টা করে। অর্থাৎ সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহের বিচার বিশ্লেষণ করে জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, এর আগেও আমি এই উদাহরণটা ব্যবহার করেছি। যেমন পরিবার বেছে নিল, সমস্যা চিহ্নিত করলো, গবেষণার বিষয় হিসেবে সে নির্বাচন করলো পরিবার পরিকল্পনার প্রতি গ্রামবাসীর মনোভাব। এটা তার গবেষণার বিষয়। এ সম্পর্কে সে তথ্য সংগ্রহ করলো। এই বিষয়ের সাথে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই বিষয়ের সাথে যারা সংশ্লিষ্ট সেই গ্রামবাসীর কাছ থেকে এই বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। তথ্য সংগ্রহে নমুনা গ্রাম বেছে নেয়। ধরো 30টা গ্রামের মধ্যে 10টা গ্রাম বেছে নিল, এবং তথ্য যাতে নির্ভুল হয়, পক্ষপাত শূন্য হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখলো। তৃতীয় ধাপে গিয়ে সংগৃহীত তথ্যগুলো একটা বিশেষ নিয়মে সাজানো হয়, সারণীতে বা একটা ছকের মধ্যে। এখানে ছকের মধ্যে বয়স ভেদে, ধর্ম ভেদে, পেশা ভেদে, আয় ভেদে, লিঙ্গ ভেদে, আবার পরিবার পরিকল্পনার প্রতি ইতিবাচক মতবাদ, নেতিবাচক মতবাদ ভেদে এই সারণীগুলো সাজানো হয় বা ছকটা সাজানো হয়। এরপর আসে কল্পনা প্রণয়ন। এই যে প্রাপ্ত তথ্য থেকে যে একটা ধারণা বা বিবৃতি প্রদান করা হয়,
যা প্রমাণ সাপেক্ষ গৃহীত হতে পারে, আবার প্রমাণিত না হলে বাতিল হতে পারে। যেমন কল্পনা প্রণয়ন করা হলো যে বৃদ্ধদের তুলনায় যুবকরা পরিবার পরিকল্পনার প্রতি বেশি ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। এটা এটা কল্পনা প্রণয়ন করা হলো বা বিবৃতি প্রদান করা হলো। এখন এটা যাচাই বাছাই করতে হবে। গবেষণার পর যে তথ্যাবলী পাওয়া যায়, সমাজবিজ্ঞানী সেসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পুনরায় জরিপ চালিয়ে আবার সঠিক সিদ্ধান্ত উপনীত হয় যাচাই করে যদি দেখা যায় যে হ্যাঁ, আমার প্রাপ্ত তথ্যগুলো আমি যেই কল্পনা প্রণয়ন করেছি সেটা সাপোর্ট করছে, তাহলে সেটা গ্রহণ করা হবে। আর যদি সাপোর্ট না করে তাহলে সেটা বাতিল করা হবে। এইভাবে যে ফলাফলটা পাওয়া যাবে, ভবিষ্যৎ সমাজবিজ্ঞানী সেটা বিশ্লেষণ শেষে ভবিষ্যৎবাণী করবেন। তবে এই কথা ঠিক, সমাজবিজ্ঞানের ভবিষ্যৎবাণী প্রাকৃতিক বিজ্ঞানের ভবিষ্যৎবাণীর চেয়ে কম ফলপ্রসূ। কারণ মানুষ এবং সমাজ দুটোই পরিবর্তনশীল। সুতরাং এটা যে সবসময় এই ভবিষ্যৎবাণী ফুলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। যে কোনো বিজ্ঞানের নিজস্ব কিছু তত্ত্ব বা থিওরি বা পদ্ধতি রয়েছে, তেমনি সমাজবিজ্ঞানেরও রয়েছে বিভিন্ন তত্ত্ব বা থিওরি। যেমন কার্ল মার্কসের থিওরি রয়েছে, ম্যাক্স ওয়েবারের থিওরি রয়েছে, এমিল ডুর্খেমের থিওরি রয়েছে। আবার কিছু প্রত্যয় রয়েছে, তোমাদের চতুর্থ অধ্যায়ে দেখবে মৌল প্রত্যয় কিছু আছে, সমাজ, দল, প্রতিষ্ঠান, সম্প্রদায়, সংঘ ইত্যাদি। এগুলো নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করছে। এবং রয়েছে বিভিন্ন পদ্ধতি, যেমন জরিপ পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ পদ্ধতি। এদিক থেকেও সমাজবিজ্ঞান বিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে বিবেচিত। বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা। সমাজবিজ্ঞানও তার আলোচনা, গবেষণা, ব্যাখ্যা বিশ্লেষণে বস্তুনিষ্ঠতার উপর গুরুত্ব প্রদান করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ ব্যক্তিগত মূল্যবোধ বা ইচ্ছা অনিচ্ছা দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। এ কারণে সমাজবিজ্ঞানী গবেষণায় মূল্যবোধ নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। তাহলে এদিক থেকেও বিবেচনা করলে সমাজবিজ্ঞান বিজ্ঞানের অন্তর্ভুক্ত। অন্যদিকে ফরাসি গণিতবিদ এবং দার্শনিক হেনরি পয়েকার, উনি বলেছেন সমাজ বিজ্ঞানের গবেষণায় বিষয়বস্তু সমূহ মানব আচরণ বিধায় পরীক্ষা নিরীক্ষা বেশ অসুবিধাজনক। যেহেতু মানুষের আচার আচরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে সেটা অসুবিধাজনক। তারপরও এই এই অসুবিধা দূরীকরণে সামাজিক গবেষণায় ইদানিং পরিসংখ্যানিক কৌশল অবলম্বন করা হয়, যা অনেকাংশে প্রাকৃতিক বিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতির সাথে মিলে যায়। তাছাড়া প্রতিনিয়ত প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের পদ্ধতিগুলো উন্নত হচ্ছে। তবে প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ব্যবহারের সুযোগ কম, যেটা সমাজ বিজ্ঞানে আবার সুযোগটা রয়েছে। তথ্য সংগ্রহের এখানে দেখা যাচ্ছে নতুন নতুন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছে, ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। সুতরাং এই যে সীমাবদ্ধতা রয়েছে সমাজ বিজ্ঞানের, এগুলো ব্যবহারের ফলে সেই সীমাবদ্ধতা অনেকটা কাটিয়ে উঠেছে। সুতরাং দেখা যাচ্ছে সমাজ বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে। তাছাড়া সমাজবিজ্ঞান ধীরে ধীরে গবেষণার পদ্ধতিগত দিকেরও উন্নয়ন ঘটাচ্ছে, বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করছে। এমনকি সমাজবিজ্ঞানীরা সমাজ সম্পর্কিত গবেষণা করতে পক্ষপাত দুষ্ট সমস্যা অর্থাৎ রাখার জন্য নিরপেক্ষ থাকার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রচেষ্টা চালাচ্ছেন এই সমস্যা উত্তরণের প্রচেষ্টা চালাচ্ছেন। আসলে সমাজ সম্পর্কে গবেষণা করে একটি স্থির বা অপরিবর্তনীয় ভবিষ্যৎবাণী করা যতটা কঠিন, প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে তা ততটা কঠিন নয়। কেননা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে তার গবেষণার বিষয়টি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু মানব আচরণ, মানব সম্পর্ক এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটা সাধারণ সূত্রে উপনীত হওয়া আসলে কঠিন কাজ। তবে যেহেতু এর গবেষণা পদ্ধতি সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি এবং প্রকৃতি বিজ্ঞান ভিত্তিক, তাই বলা যায় সমাজবিজ্ঞানও একটি বিজ্ঞান। আজ এ পর্যন্তই।
তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ।